কাটা হাতে সাবান বাঁধতে লে উঠল। মনে হলো কেউ রিচগুলো ঢেলে দিয়েছে কাটা জায়গায়। চোখ বন্ধ করে নিজেকে বোঝালো এটা তার কাজ, পিছিয়ে পড়লে হবে না। কলেজে ভর হসন্ততি হয়েছে, এখন অনেক কিছু করা বাকি ওর। চোখ বন্ধ করে সে তা সহ্য করে তেজু। চোখে পানি, মুখে তা তারা চিহ্নের হাসি নিয়ে দাঁতকি যে কাজ করে যাচ্ছে। একে একে সবকিছু পরিষ্কার করে তেজু। হাতটা মুখের সামনে এনে দেখে কাটা হাতে একেবারে ধবধবে ফর্সা হয়ে গেছে। দুই দিকে ফা হয়ে আছে, কেমন যেন তাকিয়ে আছে তার দিকে। মুখ মুছে বেরিয়ে এল কিচেন থেকে। আন্ডারস্কোর এই নে চাবি। ফ্রিজে ইলিশ মাছ আর ভাত রাখা আছে, খেয়ে নিস, নয়তো পরে বলবি কাজের মেয়ের মতো রাখি। দুই মুঠো ভাতও দেয় না। তেজু মনে মনে তারা চিহ্নকার জানায় এই মহিলাকে। দুই মুঠো ভাতকে এমনি এমনি দিচ্ছে তাকে। খুব করে বলতে ইচ্ছে করলো, কিন্তু বলল না। দেখা যাবে এখন লের মুঠো হ্রস্বই কান ধরে বের করে দেবে। কিন্তু সে তো এই বাড়ি থেকে যেতে পারবে না। মুখ দিয়ে মাত্র 3টা শব্দ উচ্চারণ করলো, আন্ডারস্কোর আর কিছু নেই। আন্ডারস্কোর ওরে আমার বাবজাদি, কত কিছু লাগে তোর, এই একটা মাছের পিস দিয়ে খাবি। তেজু কিচ হ্রস্ব উকার বলার আগে রুহি হেঁটে চলে গেল। পিছনে টলমল চোখে তাকিয়ে রইল তেজু। এখন ভাত কিভাবে খাবে সে? অন্যদিকে সিঁড়ি দিয়ে যেতে যেতে তারা চিহ্ন অতা নিয়ে হাসছে রুহি। সে ভালো করেই জানে তেজু ইলিশ মাছ খেতে পারে না কাটার জন্য। তাই তো মাংস সব দুপুরে খেয়ে যা বাকি ছিল রুবিনাকে দিয়ে দিয়েছে। দুই চোখে সে সহ্য করতে পারে না এই মেয়েকে। চাবি নিয়ে তেজু ফ্রিজ খুলে অবাক হয়ে যায়। ভেবেছিল সাদা ভাত পেঁয়াজ মরিচ দিয়ে খেয়ে নেবে, কিন্তু এখন দেখে কেউ যত্ন করে মাছ বেছে বাটিতে রেখে দিয়েছে। ভেবেই নিল রুবিনা আন্টি হয়তো রেখেছে। প্লেটে ভাত নিয়ে মাছ নিয়ে তৃপ্তি করে খেতে লাগলো। সেই অনেক আগে খেয়েছিল মাছ ভাত, তাও বীর ভাইয়ের জন্য। খেতে পেরেছে। সব সময় ভাইয়ের রাতে সবার সাথে খায় না, যেদিন খায় সেদিন মাছ রান্না হলে তেজুকে বেছে প্লেটে দেয়। তা দেখে অবশ্য সবাই মুখ ভেঙায়, কিন্তু বীর ভাইয়ের কিছু যায় আসে না। তেজু ভাত খেয়ে অনেকদিন পর তৃপ্তির দেখর তোলে। সোফা থেকে ব্যাগ নিয়ে রুমের উদ্দেশ্যে হাঁটা দেয়। রুমে এসে প্রথমে একটা কলম নিয়ে ক্যালেন্ডারের কাছে যায়। একটা নির্দিষ্ট তারিখে গোল চিহ্ন দেয়। কবে আসবে তার জন্মদিন সেই আশায় আছে। কাজ শেষ করে একটু বারান্দায় গিয়ে মা বাবার কবর দেখে নেয়। তারপর কাপড় নিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। অফিসে পায়ের উপর পা তুলে বসে আছে বীর। তার সামনে রিহান বসে আছে, সেও একই স্টাইলে বসা। আন্ডারস্কোর তো ভাই, হঠাৎ করে আমার সাথে দেখা ব্যাপারটা কি? রিহান রহস্য ভরা চোখে হাসে, কেমন তো তারা চিহ্ন উচ্চতা তারা চিহ্ন উচ্চিল্ল করে বলে। আন্ডারস্কোর আমার সামনে ভালো মানুষের নাটক কম কর। আমি মানুষটা নিজেও ভালো না। বীর ঠোঁট চেপে হাসে, উদ্ভট ভঙ্গিতে গলাটা নেড়ে বলে, আন্ডারস্কোর উফ, আমার ভাই তো দেখি এটুকু সময়ের মাঝে আমার সব খুঁত নিয়ে নিয়েছে। ও আমার গ্যাংস্টার ভাইটা কেমন আছে? বীর কটাক্ষ করে বলে। নিজের ব্যাপারে এমন কথা শুনে রিহান চমকায় না। দাঁড়ি, সে সত্যকে মেনে নিতে জানে। হঠাৎ বীরের দিকে এগিয়ে ফিসফিস করে বলে ওঠে, আন্ডারস্কোর অতিভক্তি চুরির লক্ষণ। তোর ব্যাপারে আজ না, সেই 5 বছর আগে থেকেই জানি, আমার গোপন শত্রু। নিজের মূল্যবান সম্পদ এমনি এমনি কারো হাত একার তুলে দিয়ে যায় না আমি, কারণ তো একটা থেকে যায়। তুই বুঝবি না সেটা। তোকে এতটুকু বলার ছিল, ধন্যবাদ আমার সম্পত্তিকে বাইরের কুঞ্জর থেকে রক্ষা করার জন্য। লাস্টার একটা টিপস দিচ্ছি, ভালো হয়ে যা, নয়তো আমার বতারা চিহ্ন এন্দুকের গুলি তোর বুকে সুন্দর আপ্যায়ন করে যেতে সময় লাগবে না। রিহানের প্রথম কথাগুলো বীর বুঝতে পারে না, ভ্রুকুচকে তাকিয়ে থাকে তার দিকে। শেষের কথাটা তার কাছে জোকসের মতো লাগে। গা দুলিয়ে হেসে বলে, আন্ডারস্কোর থ্রেড দিচ্ছিস? মৃতারা চিহ্ন তত্ত্বর অভয় আমার কখনো ছিল না, তাই এইসব আমাকে বলে লাভ নেই। নাকি তুই এবার পাচ্ছিস নিজের মূল্যবান সম্পত্তি হারিয়ে ফেলার ভয়? রেগে যায় রিহান। সেকেন্ডের মাঝে বীরের কলার ধরে ছাতারা চিহ্ন কিয়ে তোলে। আন্ডারস্কোর সম্পত্তি আমার নামে অনেক আগে কাগজে কলমে হয়ে গেছে। অন্য কারো হওয়ার সম্ভাবনা 1%ও নেই। তাই বলছি, ভুলে যা তার কথা। দূরে থাকতে থাকে আমি তাকে কাছে যেতে দিইনি। কাছে এসে দিব ভাবলি কি করে? দিনে জেগে স্বপ্ন দেখা বন্ধ কর। রিহানের গম্ভীর বরফের মতো ঠান্ডা কণ্ঠের শব্দ ঝরে পড়ল। শান্ত মাথায় দুই ভাই একজন আরেকজনকে হুতারা চিহ্ন মুখে দিয়ে যাচ্ছে। বীর কলার ছাড়িয়ে নেয়। আন্ডারস্কোর তাকে আমার করে ছাড়ব। একটা কথা কি জানিস, তোর প্রতি ওর কোনো ফিলিংস নেই, তোর কোনো রকম স্মৃতি নেই। যা আছে সব বিতারা চিহ্ন সাতারা চিহ্ন তো স্মৃতি। এগুলো ভেবে তোকে হৃতারা চিহ্ন না করা যায়, ভালোবাসা যায় না। সেই দিন শেষে আমাকে ভালোবাসবে, আমারই হবে সে। আন্ডারস্কোর যেদিন ওই মুখ দিয়ে অন্য কাউকে এই শব্দটা বলবে, সেই দিন হবে তার পৃথিবীর শেষ দিন। এমনিতে তুই এখনো বাচ্চা রয়ে গেছিস। তার মস্তিষ্কে বিষাক্ত স্মৃতি তার ভালোর জন্য তৈরি করেছি আমি। আন্ডারস্কোর মানে আন্ডারস্কোর বুঝবি না, বাচ্চা তো। আমার সাথে লাগতে আসিস না। রাতের বেলায় সূর্য দেখাবো মাইন্ডের। বীরের মাথায় অন্য কথা ঘুরছে। এই রহস্যময় কথার উত্তর সে পরে জানবে ভেবে মুখের উপর প্রশ্ন রে দিল। আন্ডারস্কোর তুই রাজনীতিতে যাচ্ছিস কেন? মেয়ে পাচার লুটপাট করে টাকা পাচ্ছিস না নাকি? ক্যাসিনো তো চলছে না মনে হয়। হো হো করে হেসে ওঠে রিহান। কালো তিল যুক্ত ঠোঁট কামড়ে কানের ছোট দুলে হাত বোলাতে বোলাতে বলে, আন্ডারস্কোর লুটপাট আমার সাথে যায় না। মানুষ নিজে এসে আমার দরজায় টাকা রেখে যায়। আমার যা অর্থ আছে তা দিয়ে 1000 বছর নির্দ্বিধায় চলে যাবে। রাজনীতিতে কেন যাচ্ছি সেটা পরে বুঝবি আমার ভাই। কথা শেষ করে বীরকে কিছু বলতে না দিয়ে ফুল অ্যাটিটিউডে চুলে হাত আকারতে চালাতে বেরিয়ে গেল রিহান। বীর নিজের ছোট ছোট দাড়িতে হাত বোলায়। ভাবতে থাকে শুরু থেকে হিসাব গোলমেলে হয়ে যাচ্ছে। বিকাল 4টা। অভ্র তালুকদার
রিহানের বাবা টিভির পর্দায় ছলছল চোখে তাকিয়ে আছে। কখন নজের হাত থেকে রিমোট পড়ে গেছে খেয়াল নেই। নিউজে দেখা যাচ্ছে _ আজকের তাজা খবর, বিশিষ্ট বিজনেসম্যান আরমান চৌধুরীর লাতারা চিহ্ন সহ পাওয়া গেছে ঢাকার সিটি কর্পোরেশন ভবনের সামনে। হঠাৎ এক গাড়ি এসে লাতারা চিহ্ন সটা ফেলে রেখে গেছে, কারো মুখ দেখা যায়নি। পুলিশ তদন্ত করছে। অভ্র চৌধুরীর চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। প্রাণপ্রিয় বন্ধুর এমন মৃতারা চিহ্ন তত্ত্ব সে মেনে নিতে পারছে না। রিমোট দিয়ে টিভি বন্ধ করে কিচেনের দিকে তাকিয়ে দেখে যার থেকে লুকাতে চাইছিল সে দেখে ফেলেছে। রুহি কিচেন থেকে বেরিয়ে আসছে, তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। ভাইয়ের মৃতারা চিহ্ন তত্ত্ব সে মেনে নিতে পারছে না। অভ্রর দিকে এগিয়ে এসে হাত ধরে _ অভ্র, এইসব কি? সব মিথ্যে, আমার ভাইয়ের কিছু হতে পারে না। কল দাও, চলো এখনই। কান্নায় ভেঙে পড়ল রুহি। অভ্র মাথায় হাত বুলিয়ে কি বলে সান্ত্বনা দেবে ভেবে পেল না। তার মনের মাঝেও তো ফান বয়ে যাচ্ছে। ভীষণ ভালোবাসে এই মেয়ে কয়েকে। বন্ধুর জন্মদিনে গিয়ে এক দেখাতেই প্রেমে পড়ে বিয়ে করেছিল। চোখের পানি মুছে দিয়ে উঠে দাঁড়ালো। এমন সময় রিহান বাড়ি ফিরে ড্রয়িং রুমে কান্নার শব্দ শুনে তাকালো। কি মনে করে উপরে চোখ তুলল, ঠিক ধরেছে, তেজুল দাঁড়িয়ে আছে 2 তলার রেলিং ধরে। দৃষ্টি তার নিচে, তার মায়ের উপর। হয়তো এখনো রিহানকে খেয়াল করেনি। তেজু এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুহি আর অভ্রর দিকে। না চাইতেও একটু সহানুভূতি জাগলো। আচ্ছা, এত হ্রস্ব ইকার ছু করার পরও কি ওদের প্রতি সহানুভূতি জাগা উচিত? নিজেকেই প্রশ্ন করে। তার মাঝে চোখ পড়ে রিহানের উপর। জহুরির চোখে তাকিয়ে নিজের রুমে চলে গেল। সে নিজেও চায় না এই মানুষটার মুখ দেখতে। না চাইতেও কেন জানিবা রবার সামনে চলে আসে। তার মনের মাঝে অষ্টম ঘৃণার পাত্র এই লোকটা। রুমে এসে ঢুকে কাটা হাতে নিজেই ওষুধ দিল। বাইরের কান্নার শব্দ থেমে গেছে, হয়তো সবাই চলে গেছে এতক্ষণে। তেজু বাসায় একলা, কেউ নেই। সবাই বউ রমার বাপের বাড়ি গিয়েছে। তাকে কেউ বলেনি, তার নিজেরও যাওয়ার ইচ্ছা নেই। ভালো হয়েছে মরে গিয়েছে এমন মানুষের বেঁচে থাকার অধিকার নেই। কতবার তেজুকে প্রাপভাবে ছুতে চেয়েছে, কতবার রুমের মাঝে ঢুকে পড়ত, তার হিসাব নেই। 2 বছর আগের কথা মনে পড়তেই তেজুর চোখ ভিজে ওঠে। 2 বছর আগে তেজুর রুমে বসে চুল আঁচাচ্ছে। শরীরের উড়োনা বেডে, কোমর সমান কালো লম্বা চুল কাত ছুঁয়ে গেছে। আগায় একটু কোঁকড়ানো, আর সবখানে সোজা, একদম মায়ের মতো। এটা ভেবেই তেজু চুলের আলাদা যত্ন নেয়। ঠিক তখনই দরজা খোলার শব্দ হয়। ভেবেছিল দাদু এসেছে, তাই উড়োনা নেওয়ার প্রয়োজন বোধ করেনি। সময় কেটে যায় 2/3 মিনিট, তবু কোনো কথা নেই। হঠাৎ মাথা তুলতেই দেখে আরমান চৌধুরী, সম্পর্কে মামা। তড়িঘড়ি করে বেড থেকে দৌড়ে গিয়ে উড়োনা তুলে নেয়। কিন্তু লোকটার দৃষ্টি বুকের দিকে স্থির। তেজুর বুকের ভেতর ভয় জমে যায়। মাথা নিচু করে চুল আঁচড়া। নড়ভঙ্গিটা হঠাৎ ভয়ঙ্কর লাগতে শুরু করে। ছোট থেকেই তারা চিহ্নদরের নামে শরীরে রাপ স্পর্শ করেছে এই লোকটা। যখন থেকে বুঝতে শিখেছে, তখন থেকেই দূরে থাকার চেষ্টা করত। _ মামুনি, উড়োনা নেওয়ার কি দরকার? উড়োনা ছা, রাতও আরো সুন্দর লাগছে। আজকাল কেউ উড়োনা পরে নাকি? কথাগুলো বলছে আর ধীরে ধীরে এগিয়ে আসছে লোকটা। আসার সময় দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়েছে। মুখে একটা বিতারা চিহ্ন হচ্ছি, রিহাসি যেন তারা চিহ্ন অতাতারা চিহ্নের দাঁত দেখা যাচ্ছে। তেজুর শরীর কাঁপতে থাকে। কাপা কণ্ঠে বলে, _ কেউ না পড়লেও আমি পড়ি। দয়া করে আমার দিকে এগিয়ে আসবেন না। আমার কেউ লাগছে। _ আরে কেউ লাগবে কেন? এইদিকে আসো, তোমাকে একটু আতারা চিহ্ন দর করি। আদর শব্দটা যেন নেগিয়ে বাজতে থাকে তেজুর। বুকের ভেতর আতারা চিহ্ন তমচমে জমে ভারী হয়ে ওঠে। বাসায় আজ দাদু ছাড়া কেউ নেই। সবাই অফিসে, বড় মা আর ছোট মা শপিং করতে গেছে। লোকটার কথায় স্পষ্ট আজ তার সাথে রাপ কিছু করবে। তার মানে এই বয়সে তার জীবনে তারা চিহ্ন অসিতারা চিহ্নতা প্রকলঙ্ক লেগে যাবে। তার পবিত্র শরীর প্রকলুষিত হবে। সতারা চিহ্ন অতা চোখে এগিয়ে আসে আরমান। তেজু পিছিয়ে যেতে থাকে, কিন্তু দেয়ালে থেকে যায় সব রির। উপায়ন্তর না দেখে বেলকনির দিকে ছুটে যায়। আরমানও পেছনে ছুটছে। আর লজ্জার সঙ্গে মাথায় আসে ভতারা চিহ্ন অয়ঙ্কর সিদ্ধান্ত। ধতারা চিহ্ন অসিতার ট্যাগ গায়ে লাগার চাইতে মৃতারা চিহ্ন তত্ত্বর ট্যাগ লাগা অনেক ভালো। চোখ বন্ধ করে চাপ দেয় বেলকনি থেকে। পিছন থেকে দৃশ্যটা দেখে আরমান থমকে যায়। বিশ্বাস করতে পারে না, মেয়েটা সত্যিই লাফ দিয়েছে। নিচে তাকিয়ে দেখে বাগানের তারা চিহ্ন কমাখাস রির পড়ে আছে। পয়ের খাম মুছতে থাকে। তবু মনে মনে ভাবে, বেঁচে থাকলে একদিন আবারও ধরব। ঠাস করে পড়ার শব্দ কানে আসে কাসফিয়া চৌধুরীর। সাথে থাকা রবিনাও দৌড়ে আসে। বাগানের ডান দিকে গিয়ে তারা চিহ্ন কমাখা মুখ দেখে আতকে ওঠে। চেনার উপায় নেই রির, তবে কাপড় দেখে চিনতে দেরি হয় না তেজু। কান্না করতে করতে ছুটে আসে তারা। ঠিক তখনই গাড়ি এসে দাঁড়ায়। বড় বউ, ছোট বউ এসেছে। রুহি গাড়ি থেকে নেমে সবাইকে জড়ো হতে দেখে। সামনে এগিয়ে এসে তেজুর তারা চিহ্ন তুষ রির দেখে হকচকিয়ে যায়। এক ঝটকায় হ্রস্ব ইকারে ফেটে পড়ে। আশেপাশের লোকজন দৌড়ে আসে। তেজুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমান পুরো 4 মাস বেড রেস্টে ছিল তেজু। হাত পা আর তারা চিহ্ন মোড়ের হাড় ভেঙে গিয়েছিল। ভতারা চিহ্ন অয়ঙ্ক্রব্যায় থায় সরাসরি নীলবর্ণ ধারণ করেছিল। নড়াচড়া করতে পারত না। একপাশ থেকে অন্য পাশে ফিরতে হতো নার্সদের সাহায্যে। কেউ সেই দিন তার চিৎকারকে নিয়ে কটূক্তি করেনি। উল্টো সবাই পাতারা চিহ্ন বলের মতো তার চিকিৎসার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। হ্রস্ব ইকার বিদেশেও পাঠানো হয়েছিল তার কোমরের হাড়ের চিকিৎসার জন্য। সেই দিন তেজুর মাথায় প্রশ্ন জেগেছিল, মানুষগুলো কি সত্যি এত ভালো, নাকি সবই লোক দেখানো? কিন্তু যখন কেবিনের ভেতরেও সবাই তার খেয়াল রাখত, তখন মনে হয় না
এইগুলো অভিনয় ছিল, কারণ কেবিনে বাড়িতে তো তখন বাইরের লোক থাকতো না। 3জন নার্স ছিল কেবল তার জন্য। তবু দিন শেষে খুশি ছিল তেজু নিজেরই তারা চিহ্ন অন্তত তো রক্ষা করতে পেরেছে। আজ সেই লোকটার মৃত্যুতে জোর খুশি হওয়ার কথা, কিন্তু সে পারছে না। টিভিতে বলল, এটা খুন, কে মেয়ে তারা চিহ্ন রেছে, কেন মেয়ে তারা চিহ্ন রেছে, প্রশ্ন রয়ে যায়। তবু আজ একটু শান্তিতে ঘুমিয়ে পড়ে তেজু। বাড়িতে কেউ নেই, অন্য কেউ হলে হয়তো ভয় পেত, কিন্তু তেজুর কেউ নেই। কত রাত এভাবে একা থেকেছে তার হিসাব নেই। একসময় কান্না করত, মা বাবাকে ডাকত, কিন্তু সময়ের সাথে সাথে মানিয়ে নিতে শিখেছে। অন্যদিকে আরমান চৌধুরীর হাতে একটা ঘড়ি পাওয়া গিয়েছে। ঘড়িটা তা রমুটোর ভেতর চেপে ধরা ছিল। অনেক দামি ঘড়ি, বাংলাদেশ নতুন এসেছে। এখনো মাত্র 2জন ব্যক্তি ঘড়ি কিনেছে। 1 বীর তালুকদার, 2 রিহান তালুকদার। এই দুজনই আরমানের আত্মীয়। ইন্সপেক্টর অরণ্য ঘড়িটা হাতে নিয়ে একার এদিক সেদিকে ঘুরিয়ে দেখছে। সামনে বসে আছে বীর, তাকে ডাকা হয়েছে। রিহান তালুকদারকে ফোনে পাওয়া যাচ্ছে না। অরণ্য কটমট চোখে তাকায়। বীর পা তুলে বসে আছে, যেন নিজের অফিস কক্ষ এটা। আন্ডারস্কোর হোয়াট, এইভাবে ভিজে বিড়ালের মতো তাকিয়ে আছো কেন? কি বলবে বলে ফেলো, আমার এত আজায়গা সময় নেই। অরণ্যর ভেতর রাগ জমে ওঠে। স্পষ্ট বোঝে এই পরিবারের ছেলেদের কোনো ভয় নেই। তারা চিহ্ন উচ্চতা, তারা চিহ্ন উচ্ছিল রাত দৃষ্টি তার দিকে। মাথা ঠান্ডা রেখে বীরকে প্রশ্ন করে, আন্ডারস্কোর এটা কি আপনার ঘড়ি? আন্ডারস্কোর প্লিজ মিস্টার অরণ্য, দূরে গিয়ে কথা বলুন। মুখ থেকে গন্ধ আসছে, মনে হয় কাজের চাপে দাঁত পরিষ্কার করার সময় পান না। অরণ্য ততমত খেয়ে যায়, লজ্জাও পায়, রাগও হয়। আন্ডারস্কোর ওকে, সোজাসুজি বলুন এই ঘড়িটা কি আপনার? আন্ডারস্কোর আজব, আমার ঘড়ি হবে কেন? চোখে দেখেন না, ঘড়ি আমার হাতে আছে। অরণ্য চমকে যায়, আর চোখে ভালো করে তাকায়, সত্যি বীরের হাতে একই ঘড়ি। আন্ডারস্কোর ঠিক আছে, আপনি যেতে পারেন। দুঃখিত আপনার সময় নষ্ট করার জন্য। আন্ডারস্কোর আপনাদের কাজই এটা। সরকারের লাল কোথাকার। বীর উঠে দাঁড়ায়, ঠোঁটে বাঁকা হাসি ঝুলছে, মেজাজ তার ফুরফুরে। অরণ্য ঘড়িটা পকেট নিয়ে এবার রওনা হয় 2য় নাম্বার ব্যক্তির কাছে। চৌধুরী বাড়িতে কান্নার রোল পড়েছে। রুহির সাথে আরমান চৌধুরীর স্ত্রী দুজনের কান্নায় পরিবেশ ভারী। রিহান সোফায় বসে আছে, আশেপাশের কোলাহলে তার কোনো ভাবান্তর নেই। ঠান্ডা নির্লিপ্ততা চোখ, যেন মৃতারা চিহ্নতত্ত্ব। কান্না তার কাছে কোনো ব্যাপারই নয়। মিমি আর ইতার 2 বোন চাচার মৃতারা চিহ্নতত্ত্বর কান্না ভুলে তাকিয়ে আছে রিহানের দিকে। এই লোকটা তাদের চেয়ে 16 বছরের বড়, এক প্রকার বয়সে দ্বিগুণ তাদের। তবু কি হ্যান্ডসাম, মাঝে মাঝে ছাকড়া চুলে হাত বোলানোর ভঙ্গি তাদের বুকের ভেতর প্রেমের ঘণ্টা বাজিয়ে দেয়। এমন সময় পুলিশের গাড়ির সাইরেন বাজে। 2 মিনিটের মাঝে ঘরে ঢুকে পুলিশ। অরণ্য সোজা রিহানে সামনে যায়। এবার কোনো হালাফেলা নয়, রিহানের 2 হাতের দিকে তীক্ষ্ণ চোখে তাকায়। ঘড়ি নেই রিহান তালুকদারের হাতে, থাকবেই বা কিভাবে? ঘড়ি তো ইতিমধ্যেই তার কাছে।